গুড মর্নিং ফ্রম জয়ন্তী। আমরা এখন আছি জয়ন্তী রিভার বেডের ওপরে। জল তো নেই, বাদ দিন এই সিজনে জল থাকে না, সেটা সবাই জানে। আর আচ্ছা, দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের গাড়ি রাখা আছে, আমাদের জিপসি ভ্যান চলে এসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। যাব হচ্ছে মহাকাল মন্দির। এখন বাজে সকাল 8টা, উই আর অল রেডি। আর যাওয়ার আগে আপনাদের এই রিভার বেডটা একবার দেখিয়ে দিই। এখানে একটা জয়ন্তী ইন্সপেকশন বাংলো, আলিপুরদুয়ার ডিভিশন, PWD। এটা একটা ল্যান্ডমার্কও করে নিতে পারেন যদি আপনারা এই নেক্সট হোমস্টেতে থাকতে চান। এমনি খারাপ না, ঠিকঠাক, ওটা আহামরি বলবো না, বাট খারাপ না, ছেলেগুলো ভালো। সো আপনাদের একটা 360 ডিগ্রি ভিউ দিলাম এই জায়গাটার। এবার দেখা যাক, চলুন মহাকাল মন্দির। খুলে গেল গেট। অ্যাকচুয়ালি নদীটা এত ওয়াইড ছিল না। এভিডেন্স হিসাবে দেখুন, নদীর মাঝামাঝি কিছু গাছ দেখা যাচ্ছে। যে গাছগুলো, ওগুলা সব ডিপ ফরেস্ট ছিল এবং ওখান থেকে এই পর্যন্ত ডিপ ফরেস্ট ছিল। নদী আগে অনেক নিচে ছিল, মানে ডেপনেসটা অনেক বেশি ছিল। 92-তে বলছি, 92-তে প্রায় 25 ফুটের মতো নদীর ডেপনেস ছিল। সেটা এগুলা ট্রপিক্যাল রেনফল এরিয়া। এখানে রেনি সিজনে ম্যাক্সিমাম বৃষ্টি হয়, যার ফলে পাহাড় থেকে এই যে ড্যাবরিজগুলো যেভাবে নেমে আসে ল্যান্ডস্লাইডের সাথে, এগুলো এখানে সিল্ড হচ্ছে, মানে এই সেডিমেন্টেশনে ফিল আপ হচ্ছে নদীর ডেপনেস। যার ফলে যখন হ্যাভক রেনফল হয় বর্ষাকালে, তখন হিউজ কোয়ান্টিটি অফ ওয়াটার সার্ভাইভ করার এবিলিটি নদী থাকে না। যার ফলে নদী তখন সাইডে পাড়ে ধাক্কা মারে। পাড়ে ধাক্কা মারলে এই যে সফট সয়েল যেগুলো ভেসে যেতে থাকে নদীতে, এইভাবেই নদী কিন্তু ওয়াইডটা হচ্ছে। নদীটা এখন একটা বড় চিন্তার বিষয় প্রত্যেকের কাছে, যে নদীর খনন কার্য না করলে, এই নদী যদি তার চ্যানেল না পায়, তাহলে কিন্তু নট অনলি হিউম্যান হ্যাবিটেশন, কোনো ভিলেজ, তার চেয়েও বড় এই যে বায়োডাইভার্সিটি, আমাদের বাক্সা টাইগার রিজার্ভের ম্যাক্সিমাম এরিয়া কিন্তু আগামীতে বিপন্ন হবে বলে আমরা আশঙ্কা করছি। দেখুন এই রাস্তাটা, সিরিয়াসলি এই জার্নির ফিলটাই আলাদা। নিজের গাড়ি নিয়ে করলে আরো ভালো ফিল হতো, বাট এখানে অ্যালাউড নয়। বাট আদি, এই যে অফরোডিং এর ফিল আমরা ডে 1-এ নিয়ে নিয়েছি বল। এটা শুধু প্লেন ল্যান্ড, ওটা ইনক্লাইন ছিল বল, ইনক্লাইন রাইট? ওখানে ইনক্লিনেশন আর ডেক্লিনেশন অনেক বেশি ছিল। কেমন ছিল বলতো আদি আমাদের ডে 1-এর? এটা ডে 1-এর ট্রিপে যখন আমরা ভার্না টি কোস্টের দিকে যাচ্ছি, সেটা একটা বেশ হাই অল্টিটিউডে। আর যে রুটটা আমরা নিয়েছিলাম, সেই রুটটা বলতে গেলে একটা নতুন রুট। তো ইনিশিয়ালি তো মানে মাটির আর পাথরের রাস্তা, তো মোটামুটি উঠছিলাম একটা পয়েন্ট অফ জায়গায় গিয়ে, ওখান থেকে এরকম যে রিভার বেডে বোল্ডার দেখছেন, এরকম বড় বড় বোল্ডার পাথরের রাস্তা। তো কিছুটা ওঠার পরে গাড়ি হঠাৎ করে আটকে যায়। তো গাড়ি তোলার চেষ্টা করি, তো গাড়ি তখন পেছন দিকে রোল করতে থাকে, কারণ হচ্ছে যে গ্র্যাভিটি পুল করছিল। আমরা একটা সার্টেন স্টিপ ইনক্লিনেশনে ছিলাম বলে। যে ইনক্লিনেশনটাকে ঠিক মতন যাতে আমরা কভার করতে পারি আর নিজেদের গাড়িটাকে তুলতে পারি, আমরা নেমে যাই। নেমে গিয়ে আমরা প্রথমে কি করি, গাড়িটা যেখানে গ্রিপ লুজ করছিল সেই জায়গাতে আমরা কিছু কিছু পাথর অ্যাকিউমুলেট করে গাড়ির চাকার নিচে দিয়ে তারপরে আমরা 3জন গাড়িটাকে পেছন দিক থেকে পুশ করি। তো সেই হিসাবে গাড়িটাকে ওঠানো হয়। তারপরে একটা সার্টেন পয়েন্ট অফ জায়গায় গিয়ে রন গিয়ে দাঁড়ায়। বাট আনফর্চুনেটলি আমি আর রন কিছুটা এগিয়ে যাই। আমাদের মধ্যে দুজন, যেরকম বাদলদা আর বাপ্পা, ওরা পেছনে থাকে। তো ওরা তারপরে আস্তে আস্তে হাইক করে আসছিল। ওখানে লেপার্ড সাইটিংস অনেক হয়, আর অন্ধকারে লেপার্ড আমাদেরকে দেখতে পায়, আমরা কিন্তু তাদেরকে দেখতে পাবো না। তো সেইটাও একটা ভয় ছিল। বাট এনি হাউ
ওরা আস্তে আস্তে নিজেদের মতন হাইক করে আসছিল। তারপরে লাকিলি এখানে মানে এখন ফোনের কভারেজ অনেক বেটার কম্পারেটিভলি লাস্ট 10-11 বছর আগের কন্ডিশন থেকে। তো ফোনে নিজেদের সাথে কমিউনিকেট করে তারপরে আমি আবার টর্চ নিয়ে নিচের ট্রেলটার দিকে হেঁটে যাই, গিয়ে তারপরে আমি বাদলদা আর বাপ্পা তিনজন একসাথে উপরে উঠে আসি। তারপরে ওখান থেকে মোটামুটি থিংস ওয়ার ম্যানেজেবল, মানে অতটা ডিফিকাল্টি হয়নি। কিন্তু ফেরার টাইমে যে ডেকলাইন স্লোপটা ছিল সেটা অন্য রুট দিয়ে আমরা নেমেছিলাম। ওই রুটটা দিয়ে যদি আমরা উঠতাম তাহলে আই থিঙ্ক আমাদের গাড়ি ওখানেই আটকে যেত একটা পয়েন্ট অফ টাইম, কারণ ওখানে কিছু এরকম এয়ারপিন রেঞ্জ আর রাস্তা মাটি এরকম ছিল, মাটির রাস্তা ছিল ওটা তো। হুইল ড্রাইভ হ্যাঁ, ইজ ভেরি ডিফিকাল্ট, স্পেশালি মানে ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ির জন্য খুবই ডিফিকাল্ট ওই জায়গাটা। না প্লাস ওটা মাটির রাস্তা ছিল আর গ্রিপ পেতো না, কারণ গাড়ি হুইল স্পিন করতো। যদি 4x4 এ সুবিধাটা কি যে আপনার গাড়ি চারটে চাকাতেই ইকুয়ালি পাওয়ার দেয়, ফ্রন্ট হুইল ড্রাইভের এটাই প্রবলেম যে ফুল পাওয়ারটা গাড়ির সামনে দুটো চাকাতেই থাকে। তো সেইখানে মানে গাড়ি তোলাটা অনেকটা রিস্কি হয়ে যেত। সেখানে আমরা তুলেছি। আর চেষ্টা করে তো কিছুটা ম্যানেজেবল হয়েছে, বাট অল্টারনেট রুটটা যেটা দিয়ে আমরা নেমে এসেছিলাম সেইটা দিয়ে উঠিনি, সেটা একটা ভালো ব্যাপার হয়েছে। Just look at the landscape. এই একটা ইনক্লাইন আছে ভালো, বসে যাই। জিপসি 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 ভাই জিপসি। কিন্তু অ্যাডভেঞ্চারটা আমার জন্য আরো 70%, 30% যদি নিজের গাড়ি থাকতো আরো 100% হতো। Oh, just look at the depth. Just look at the incline. 4x4, the power of 4x4. আমরা এই মুহূর্তে ভুটানে আছি। আমার পেছনে যে ঝর্ণাটা দেখছেন এটা ছোট মহাকাল মন্দিরের আরেকটু উপরে উঠে, এখানে ঠাকুরের জল ফল নেওয়া হয়। এখানে দুটো সাধু দেখলাম, ওরাই পুজো পাঠ করে মেনলি, ওরা ডেলি বেসিসে আপ ডাউন করে সেটা জানতে পারলাম। তো এনিওয়ে বেশ সুন্দর এই ঝর্ণা, দেখুন আমাকে আর ঝর্ণাকে একসাথে দেখুন, এরপর একটা সিনেম্যাটিক শট দিচ্ছি, সেটা এনজয় করুন। ओम नमो रुद्राय महारुद्राय नीलकंठाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरहे परमात्मने कृष्णाय गोविंदाय नमो नमः। এই মন্ত্র 108 বার জপ করলে সর্ববাধা বিপত্তি দৃষ্টি শক্তি কাছে ভিড়বে না, পিতা মহেশ্বরের দৃষ্টি শক্তি সর্বক্ষণে সাথে থাকবে। আমি এখন আছি মহাকাল মন্দিরের সামনে। মন্দির অ্যাকচুয়ালি না, একটা গুহা, বাবা তো গুহাতেই থাকে। চলুন বাবাকে আপনাদের ভালোভাবে দর্শন করাই।
রেঞ্জ রোভার দেখা যাচ্ছে তার ওই পাশে শিব পার্বতী ওইখানে মহাকাল গোলটা মহেশ্বর আর এটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে, যেটা এরকম ফরমেশন অরুণাচলেও আছে। আমরা এখন মহাকাল মন্দির থেকে নামছি, সবাই ওঠার জায়গায় আমি নাম্বারটা দেখাচ্ছি, দেখুন আপনারা জায়গাটা কীরকম। এই যে ওঠার সিঁড়ি, আমরা নেমে গেলাম। জয়ন্তীটা হচ্ছে বাক্সা টাইগার রিজার্ভের একটা হার্ট ফরেস্ট এলাকা। নট অনলি টাইগার রিজার্ভ, এটা স্যাংচুয়ারি ন্যাশনাল পার্ক এরিয়া, এবং এখানে পর্যটকরা যে আসে তাদের দেখার জন্য বিভিন্ন ডেস্টিনেশন রয়েছে। যেমন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটাকে বলে ছোট মহাকাল। আমাদের বাদিক দিয়ে একটু পাহাড়ের দিকে উঠলে পরেই এখানে কেভ আছে, সেটা হচ্ছে মহাকাল। তাছাড়া জঙ্গল সাফারি আছে জয়ন্তীতে। জঙ্গল সাফারি হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে জয়ন্তী কোর ফরেস্ট সাফারি, একটা হচ্ছে 25 মাইল সাফারি, আর একটা হচ্ছে চুনিয়া ওয়াচ টাওয়ার সাফারি। পোকড়ি লেক বলে একটা জলাশয় আছে পাহাড়ের ওপরে, যেটা টোটালি ক্রিয়েটেড বাই নেচার। ওখানে একটা ট্রেকিংয়েরও স্বাদ আছে। যারা আসে তাদের মধ্যে যদি এবল পার্সন থাকে, কারণ কিছুটা নিয়ার অ্যাবাউট 800 মিটার্স ওখানে ট্রেক করতে হয়, তো খুবই সাধারণ ট্রেক। সেটাও একটা ভালো জায়গা, যে পাহাড়ের উপর একটা জলাশয়। কেউ মনে করে যে না আমি কিছু হিস্ট্রিক্যাল প্লেসও দেখতে চাই, তাহলে বাক্সা ফোর্ট রয়েছে। বাক্সা ফোর্টটা টোটালি একটা হিস্ট্রিক্যাল প্লেস, সেটাও যেতে গেলে জয়ন্তী থেকে 15 কিলোমিটার দূরে সান্তালাবাড়ি বলে একটা জায়গা আছে, সে পর্যন্ত যাওয়ার পরে ওখান থেকে অন ফুটে যেতে হয়। এবং সেখানে গিয়ে ব্রিটিশদের সময়ের যে ফোর্ট, সেই ফোর্টটা দেখা যায়, যদিও সেটা এখন রুইন্ড, আবার ওটাকে রিনোভেশন এখনও চলছে। তাছাড়া অ্যাডজেসেন্ট কিছু এরিয়াটাও বলে দিচ্ছি তার সাথে, যেমন সিকিয়াঝরা বলে একটা জায়গা আছে, জয়ন্তী থেকে 40 মিনিটের মতো লাগে ওখানে পৌঁছতে। ভালো সাফারির মতো হয় বোটিং, মানে বোটে করে ঠেলে ঠেলে ভেতরে নিয়ে যায়। সুন্দরবনে যেমন খাড়ি আছে, সেরকম খাড়ির মতো অনেকটা জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যায়। এটা জাস্ট এ থ্রিলিং ম্যাটার, অনেকে সেটাও করতে চায়। এই সব কিছু নিয়ে কিন্তু জয়ন্তীর চারপাশ এবং জয়ন্তীর মাঝের এই ডেস্টিনেশনগুলো, যারা যাবেন তাদের আসতে হবে জয়ন্তীতে। বিশেষভাবে যদি জয়ন্তীতে থাকতে হয় তাহলে ভালো, যে কোনো জায়গায় থাকতে পারেন, কিন্তু জয়ন্তীতে এই এলাকায় ঘুরতে গেলে এখানে থেকে করাটাই ভালো। অ্যাটলিস্ট 2 নাইট যদি থাকতে পারেন তাহলে ওনারা সবটাই ঘুরতে পারবেন। এনি সর্ট অফ গাইডেন্স, এনি সর্ট অফ টুরিস্ট ইনফরমেশন, হোটেল বুকিং থেকে শুরু করে পুরো গাইড, সাফারি, এভরিথিং, সব শেখর দা ওয়ান ম্যান আর্মি, কন্ট্যাক্ট হিম।